সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে। সাধারণত আমরা যখন কোনো দুর্দান্ত স্থাপত্য বা ইমারতের প্রশংসা করি, তখন আমরা তার উপযোগিতা আর বাস্তব অস্তিত্বকেই বেশি গুরুত্ব দিই, তাই না? হ্যাঁ, ঠিক। ইমারতটিতে তো মানুষ বসবাস করতে পারে, রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে। একদম তাই। এর একটা বাস্তব একটা কাঠামোগত সত্যতা আছে। ঠিক বলেছেন, কারণ সেখানে আমরা চোখের সামনে একটা কার্যকরী কাঠামো দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্বস্তি বোধ করি, কারণ জিনিসটা কেবল আমাদের চিন্তার জগতে আটকে নেই। হ্যাঁ, এটা আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে সরাসরি যুক্ত। একদম। আর এর পেছনে থাকা স্থপতির যে জ্ঞান বা তার নির্মাণশৈলী, সেটা কিন্তু পুরোপুরি প্রমাণিত। কিন্তু ধরুন কেউ সেই ইমারতের শুধু বাইরের একটা ছবি আঁকল আর তারপর দাবি করতে শুরু করল যে তার আঁকা ওই দ্বিমাত্রিক ছবিটাই আসল ভবনের সমতুল্য। আরে বাবা, শুধু সমতুল্য না, হয়তো দাবি করল তার চেয়েও বেশি নিখুঁত। হ্যাঁ, শুধু তাই নয়, সে হয়তো দাবি করে বসল যে ওই ছবিটা দেখেই সে স্থাপত্যবিদ্যার সব কিছু জেনে ফেলেছে। কিন্তু বাস্তবে কেউ তো আর ছবির ভেতরে বসবাস করতে পারবে না। তা তো বটেই। আর ঠিক এই বিভ্রম এবং দাবির জায়গাটা নিয়েই আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিকের ১০ম খণ্ডে এক অদ্ভুত আলোচনা তুলে ধরেছিলেন। হ্যাঁ, যা সত্যিই যুগান্তকারী। আমাদের হাতে থাকা আজকের সোর্সগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন স্টাডি গাইড, কিছু বিশ্লেষণমূলক প্রবন্ধ এবং প্লেটোর মূল লেখার অনুবাদ। তো আমাদের আজকের মিশনটা আসলে কি? আমাদের আজকের মিশন হল শিল্প এবং সাহিত্যের বিরুদ্ধে প্লেটোর গুরু সক্রেটিসের দেওয়া ৩টি মূল যুক্তিকে ভেঙে বোঝা। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখি। সক্রেটিস ঠিক কী কারণে হঠাৎ করে কবি আর চিত্রশিল্পীদের বিরুদ্ধে এত বড় একটা দার্শনিক যুদ্ধ ঘোষণা করলেন? এই বিরোধের মূলে প্রবেশ করতে হলে আমাদের সবার আগে প্লেটোর থিওরি অফ ফর্মস বা বাস্তবতার ধারণার মেকানিজম বুঝতে হবে। সক্রেটিস কেন শিল্পীদের অপছন্দ করেন, তার ভিত্তিটাই হলো এই তত্ত্ব। একদম ঠিক। সোক্রেটিসের মতে আমরা আমাদের চারপাশে যে ভৌত জগৎ দেখি, ধরুন এই গাছ, পাথর, টেবিল, এগুলোর কোনোটিই কিন্তু চূড়ান্ত সত্য নয়। এগুলো তো প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, বদলাচ্ছে। হ্যাঁ, চূড়ান্ত সত্য হলো এই বস্তুগুলোর পেছনে থাকা মূল ধারণা বা ফর্ম, যা সম্পূর্ণ নিখুঁত, অপরিবর্তনীয় এবং শাশ্বত। বিষয়টি পরিষ্কার করার জন্য তিনি বিছানার একটি বিখ্যাত রূপক ব্যবহার করেছেন। তার সক্রেটিস মহাজাগতিক সত্যকে ব্যাখ্যা করার জন্য দৈনন্দিন জীবনের একটি সাধারণ বস্তু যেমন বিছানাকে উদাহরণ হিসেবে টানছেন। হ্যাঁ, ঠিক তাই। অর্থাৎ মহাবিশ্বে বিছানা বলতে আসলে কি বোঝায়, তার একটি একক এবং নিখুঁত ধারণা বা ব্লুপ্রিন্ট রয়েছে। একদম তাই। সোক্রেটিস বলছেন বাস্তবতার মূলত ৩টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো সেই নিখুঁত ধারণার স্তর। ঈশ্বরের তৈরি করা স্তর। হ্যাঁ, ঈশ্বর বা সৃষ্টিকর্তা বিছানার একটি নিখুঁত ফর্ম তৈরি করেন। এটি হলো পরম সত্য। মহাবিশ্বে এই নিখুঁত ধারণা কেবল একটাই হতে পারে। বুঝতে পারছি। তো দ্বিতীয় স্তরটা কি? এরপর আসে দ্বিতীয় স্তর। একজন ছুতোর বা কাঠমিস্ত্রি যখন কাঠ দিয়ে একটি বিছানা তৈরি করেন, তখন তিনি আসলে নিজের মনের ভেতরে থাকা ওই পরম সত্যের ধারণার দিকে তাকান এবং তার একটা বাস্তব প্রতিফলন ঘটানোর চেষ্টা করেন, তাই তো? ঠিক বলেছেন। আঠমিস্ত্রির বানানো এই বিছানাটি কিন্তু সেই শাশ্বত সত্য নয়, এটি হল সত্যের একটি ভৌত রূপ। সুতরাং এটি মূল সত্য থেকে এক ধাপ দূরে অবস্থান করছে। একদম নিখুঁতভাবে ধরেছেন। বুঝতে পারছি। কাঠমিস্ত্রি অন্তত এমন কিছু একটা বানাচ্ছে যার একটা ব্যবহারিক উপযোগিতা আছে, মানুষ ওটায় ঘুমাতে পারবে। তাহলে তৃতীয় স্তরে এসে শিল্পীর অবস্থান কোথায় দাঁড়াচ্ছে? তৃতীয় স্তরে ঢোকেন আমাদের চিত্রকর। একজন চিত্রকর কাঠমিস্ত্রির বানানো সেই বিছানার দিকে তাকিয়ে একটি ছবি আঁকেন। কিন্তু এই ছবিতে তো কেউ ঘুমাতে পারবে না। না, পারবে না। এটি কেবল বাস্তবতার একটি দৃশ্যমান অনুকরণ মাত্র। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল চিত্রকর বা কবিরা কিন্তু কোনো সত্য নির্মাণ করেন না। তারা বস্তুর অভ্যন্তরীণ কাঠামো বোঝেন না? না, তারা কেবল বস্তুর বাইরের চেহারা বা অ্যাপিয়ারেন্সের অনুকরণ করেন। আর ঠিক এই কারণেই সক্রেটিস বলছেন শিল্প হল সত্য থেকে ৩ ধাপ দূরে। বাহ, যাকে ইংরেজিতে বলা যায় থ্রাইস রিমুভড ফ্রম দ্য ট্রুথ। একদম তাই। তাহলে কি বলা যায় যে চিত্রশিল্পীর কাজ হলো ফটোকপির একটি ফটোকপি করার মতো? বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? ধরুন পরম সত্য বা ফর্ম হলো একটি দুর্দান্ত প্রবন্ধের মূল কপি, একদম ঝকঝকে প্রিন্ট। কাঠমিস্ত্রি সেটার একটা ফটোকপি করলেন, যার ফলে লেখার তীক্ষ্ণতা হয়তো কিছুটা কমে গেল। হ্যাঁ, কালির জোর একটু কমে গেল। এরপর চিত্রকর সেই ফটোকপিটার উপর আবার ফটোকপি করলেন, যা বারবার কপি হতে হতে তার আসল গুণগত মান বা সত্যতা একেবারেই হারিয়ে ফেলে। বাহ, এটি একটি চমৎকার উপমা।
ফটোকপি করলে যেমন মূল লেখার গভীরতা হারিয়ে শুধু ওপরের অস্পষ্ট কালিটুকু টিকে থাকে, শিল্পের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। মানে শুধু বাইরের খোলসটাই থাকে। হ্যাঁ, চিত্রকর যখন ছবি আঁকেন তিনি কিন্তু বিছানার পুরোটা আঁকেন না। তিনি কেবল একটি নির্দিষ্ট কোণ থেকে বিছানাটি যেমন দেখায় ঠিক ততটুকুই আঁকেন। তিনি কিন্তু কাঠ বা জোড়া লাগানোর কৌশল সম্পর্কে কিছুই জানেন না। ঠিক, কিন্তু একটু দাঁড়ান, আপনার কি মনে হয় না সক্রেটিস এখানে শিল্পের প্রতি একটু অবিচার করছেন? অবিচার কিভাবে? মানে ধরুন, একজন শিল্পী হয়তো কাঠের কাঠামো জানেন না, কিন্তু তিনি তো আলো ছায়ার খেলা, রঙের গভীরতা, ক্যানভাসের স্পেস এগুলো জানেন। হ্যাঁ, তা তো বটে। তাহলে সক্রেটিস কেন কেবল কাঠামোগত বা ব্যবহারিক সত্যকেই একমাত্র সত্য বলে ধরে নিচ্ছেন? একজন শিল্পী তো ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি সত্য উপস্থাপন করছেন। আপনার এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে বেশ যৌক্তিকও বটে। কিন্তু সক্রেটিসের দর্শনটি মূলত উপযোগিতা এবং পরম সত্যের সন্ধানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আচ্ছা। প্লেটোর দর্শনে আলো ছায়ার খেলা বা রঙের বিভ্রমকে সত্য বলে মানা হয় না, কারণ এগুলো মানুষের চোখকে ধোঁকা দেয়। মানে যা মানুষকে বিভ্রান্ত করে তা সত্য হতে পারে না? একদম। যা মানুষের বিচার বুদ্ধিকে বিভ্রান্ত করে তা প্লেটোর কাছে কখনোই সত্য হতে পারে না। বুঝতে পেরেছি। এই বিষয়টা তাহলে আমাদের পরবর্তী যুক্তির দিকে নিয়ে যায়। হ্যাঁ, বলুন। যদি শিল্পীরা কেবল ওপর একটা চেহারা কপি করেন এবং তাদের কাজ যদি শুধুই বিভ্রম তৈরি করা হয়, তবে তারা যে বিষয়টি অনুকরণ করছেন সে সম্পর্কে কি তাদের আদৌ কোনো বাস্তব জ্ঞান আছে? সক্রেটিস ঠিক এই প্রশ্নটিই তুলেছেন এবং তার উত্তর হল না, তাদের কোনো বাস্তব জ্ঞান নেই। আর এটি বোঝানোর জন্য তিনি আরেকটি দারুণ ব্যবহারিক উদাহরণ দিয়েছেন। ঘোড়ার লাগাম বা ব্রাইডেলের উদাহরণটাই। হ্যাঁ, ঠিক ধরেছেন। এখান থেকে এই বিষয়টি আসলে ভীষণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ আমরা জ্ঞান বলতে সাধারণত যা বুঝি, সক্রেটিস তার একটা সম্পূর্ণ নতুন সংজ্ঞা দান করাচ্ছেন। ঠিক। সক্রেটিস ব্যাখ্যা করছেন যে কোনো বস্তুর সাথে সম্পর্কিত তিনটি ভিন্ন সম্পর্ক বা অবস্থান থাকে: ব্যবহারকারী, নির্মাতা এবং অনুকরণকারী, তাই তো? একদম। একজন ঘোড়সওয়ার হলেন ব্যবহারকারী। তিনি খুব ভালো করে জানেন কিভাবে ঘোড়ার লাগাম ব্যবহার করতে হয়। হ্যাঁ, ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে হলে লাগামের সঠিক মাপ বা আকার কেমন হওয়া উচিত সেটা তিনি জানেন। কারণ তার বাস্তব অভিজ্ঞতা আছে। তিনি জানেন কোনটা মাঠে কাজ করে আর কোনটা করে না। হ্যাঁ, এরপর সেই ঘোড়সওয়ার একজন চামড়া কর্মীর কাছে যান, যিনি হলেন নির্মাতা। ঘোড়সওয়ার তখন তাকে নির্দেশ দেন কিভাবে লাগামটি বানাতে হবে। চামড়া কর্মীর কাছে হয়তো নিজে ঘোড়া চালানোর অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যবহারকারীর নির্দেশে চামড়া কেটে লাগাম বানানোর প্রায়োগিক জ্ঞান তার রয়েছে। মানে তার কাছে টেকনিক্যাল নলেজটা আছে, সে একটি ভালো লাগাম তৈরি করে। কিন্তু তৃতীয়জন, অর্থাৎ অনুকরণকারী বা চিত্রকরের কাছে এর কোনোটিই নেই। তার মানে চিত্রকরের কাছে ঘোড়া চালানোর অভিজ্ঞতাও নেই, আবার চামড়া দিয়ে লাগাম বানানোর বিদ্যাও নেই। না, কিছুই নেই। তিনি কেবল রং তুলি দিয়ে এমন একটা বিভ্রম তৈরি করেন যা দেখে সাধারণ মানুষ ভাবে, আরে বাহ, কি সুন্দর লাগাম। অথচ লাগামটি আদৌ কার্যকরী কিনা, সেটা ঘোড়াকে পড়ালে ছিঁড়ে যাবে কিনা, তা চিত্রকরের জানার কথা নয়। একদম তাই। সক্রেটিসের মতে শিল্পীরা আসলে কিচ্ছু জানেন না, তারা শুধু না জানার ভান করেন এবং দারুণভাবে সেটা উপস্থাপন করেন। আর এই অজ্ঞতার যুক্তির ওপর ভিত্তি করেই তো সক্রেটিস তৎকালীন গ্রিসের সবচেয়ে মহান এবং শ্রদ্ধেয় কবি হোমারকে তীব্র আক্রমণ করেছেন, তাই না? হ্যাঁ, হোমারের প্রসঙ্গটি আমাদের সোর্সগুলোতে বেশ বড় জায়গা জুড়ে আছে। প্রাচীন গ্রিকদের কাছে হোমারের ইলিয়েড বা ওডিসি তো প্রায় ধর্মীয় গ্রন্থের সমতুল্য ছিল। সমাজ, রাজনীতি, নৈতিকতা সবকিছুর জন্য তারা হোমারের দ্বারস্থ হতো। হ্যাঁ, হোমারকে গ্রিকদের শিক্ষাগুরু মনে করা হতো। কিন্তু সক্রেটিস অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিরকম? তিনি বলেছেন, হোমার, তুমি তো তোমার কবিতায় যুদ্ধ পরিচালনা, রাষ্ট্রনীতি, আইন, চিকিৎসাবিদ্যা নিয়ে বিশাল বিশাল কথা বলেছ, কিন্তু বাস্তব জীবনে তুমি নিজে কি করেছ? মানে তার কোনো প্র্যাকটিক্যাল অবদান আছে কিনা? হ্যাঁ, হোমার কি কখনো লাইকারগাসের মতো কোনো রাষ্ট্রের আইন প্রণয়ন করেছেন? তিনি কি কোনো যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে জয়লাভ করেছেন? বা ধরুন থেলিসের মতো মানব জীবনে কাজে লাগে এমন কোনো যন্ত্র কি তিনি আবিষ্কার করেছেন? ঠিক তাই। উত্তর হলো না, তিনি কিছুই করেননি। কিন্তু হোমারকে এই মানদণ্ডে বিচার করা কি খুব বেশি চরমপন্থী শোনাচ্ছে না? কেন মনে হচ্ছে আপনার? মানে হোমারকে কেন যন্ত্র আবিষ্কার করতে হবে বা সেনাপতি হতে হবে? একজন শিল্পীর কাজ তো যন্ত্র বানানো নয়। তাহলে তার কাজটা কি? তার কাজ তো হলো যে মানুষটি যন্ত্র বানাবে বা যে সৈন্যটি যুদ্ধ করবে তাকে তার কাজের জন্য মানসিকভাবে অনুপ্রাণিত করা। মাছকে গাছে চড়তে বলার মতো শোনাচ্ছে না সক্রেটিসের এই যুক্তি? আপনার এই পাল্টা যুক্তিটি খুব জোরালো, কিন্তু প্লেটোর রিপাবলিকের মূল প্রেক্ষাপটটি আমাদের মাথায় রাখতে হবে। আদর্শ রাষ্ট্রের কনসেপ্ট? হ্যাঁ, প্লেটো একটি আদর্শ রাষ্ট্র বা ইউটোপিয়া নির্মাণের কথা বলছেন। সেই রাষ্ট্রে প্রতিটি মানুষের একটি সুনির্দিষ্ট, বাস্তব এবং পরিমাপযোগ্য ভূমিকা থাকতে হবে। বুঝতে পারছি। সক্রেটিসের আপত্তি অনুপ্রেরণা নিয়ে নয়, তার আপত্তি হল জ্ঞানের অধিকার নিয়ে। মানে কবিরা যে সব জানতা হওয়ার ভান করেন? একদম। কবিরা দাবি করতেন যে তারা সব জানেন এবং সাধারণ মানুষও বোকার মতো তা বিশ্বাস করত।
আচ্ছা। সক্রেটিস বলছেন যে ব্যক্তি নিজে কখনো রাষ্ট্র চালায়নি তার লেখা কবিতা পড়ে রাষ্ট্র পরিচালনার শিক্ষা নেওয়াটা চরম বোকামি। তার মানে ছন্দ, সুর আর শব্দের জাদুর আবরণ সরিয়ে নিলে দেখা যায় কবিতার ভেতরে বাস্তব জ্ঞানের কোনো অস্তিত্বই নেই। ঠিক তাই। তার মানে হোমার কেবল ভাষার জাদুকর ছিলেন, কোনো জ্ঞানী রাষ্ট্রনায়ক বা বিজ্ঞানী নন। কিন্তু শুধু জ্ঞান না থাকার কারণেই কি শিল্পীদের সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে? এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক। যদি শিল্প কেবলই অজ্ঞতা এবং নিরীহ বিভ্রম হয়, তবে তাকে এক কোনায় পড়ে থাকলেই তো হয়। সক্রেটিস কেন শিল্পকে এত ভয় পাচ্ছেন? কারণ শিল্প কেবল নিরীহ নয়। সক্রেটিসের মতে এটি মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখব যে সক্রেটিসের মূল চিন্তার জায়গাটি হল মানুষের অমর আত্মা বা ইমমর্টাল সোলের সুরক্ষা। আচ্ছা। প্লেটোর আদর্শ রাষ্ট্রের পুরো ভিত্তিটাই হল একজন নাগরিক কিভাবে তার ভেতরের ন্যায়পরায়ণতা এবং যুক্তিবোধকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। আর ঠিক এই জায়গাতে শিল্প সবচেয়ে বড় আঘাতটি হানে। শিল্পের এই আঘাতের মেকানিজমটা আসলে কি? একটি কবিতা বা নাটক কিভাবে একটি আত্মাকে ধ্বংস করতে পারে? সক্রেটিসের মতে মানুষের আত্মার দুটি বিপরীত দিক রয়েছে। কি কি? একটি হল শান্ত, স্থির এবং যুক্তিবাদী দিক, যা সবসময় বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, যে কোনো বিপদে অবিচল থাকে। আর দ্বিতীয়টি? আরেকটি হল নিচু, আবেগপ্রবণ এবং অযৌক্তিক দিক, যা সহজে শোকে ভেঙে পড়ে, আনন্দে লাফিয়ে ওঠে বা লালসায় মত্ত হয়। তো একজন আদর্শ মানুষের দায়িত্ব কি? একজন আদর্শ মানুষের দায়িত্ব হল যুক্তিবাদী দিকটি দিয়ে আবেগপ্রবণ দিকটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। কিন্তু নাটক বা সাহিত্য তো সেই আবেগকেই পুঁজি করে। শান্ত বা যুক্তিবাদী চরিত্রের তো কোনো নাটকীয় আবেদন নেই। একদম ঠিক ধরেছেন। একজন মানুষ যিনি শান্তভাবে বসে যুক্তির চর্চা করছেন, তাকে নিয়ে নাটক বানালে কেউ সেই নাটক দেখতে যাবে না। দর্শকরা দেখতে চায় উত্তেজনার নাটকীয়তা, বুক ফাটা কান্না বা অট্টহাসি। হ্যাঁ, তাই কবি এবং নাটকাররা বাধ্য হয়ে সবসময় আত্মার সবচেয়ে নিচু আবেগপ্রবণ দিকটিকে নাড়া দেন। আচ্ছা। সক্রেটিসের ভাষায় যে আবেগগুলোকে আমাদের শুকিয়ে ফেলা উচিত, কবিতা সেগুলোতে জল ও সার দিয়ে লালন পালন করে, বা ফিডস অ্যান্ড ওয়াটার্স দ্য প্যাশনস। তাহলে এসবের মূল অর্থ কি দাঁড়াচ্ছে? আমি এর ব্যবহারিক দিকটি বুঝতে চাইছি। হ্যাঁ, ধরুন ধরুন আমরা থিয়েটারে বসে একটি প্রচণ্ড বিয়োগান্তক বা ট্র্যাজিক নাটক দেখছি। মঞ্চে একজন কাল্পনিক চরিত্র তার সন্তানকে হারিয়ে বুক ফাটিয়ে কাঁদছে। আর দর্শক সারিতে বসে আমরাও সেই দুঃখে একাত্ম হয়ে অঝরে কাঁদছি। হ্যাঁ। সক্রেটিস কি বোঝাতে চাইছেন? যে এই কাল্পনিক দুঃখে কেঁদে আমরা নিজেদের বাস্তব জীবনেও আবেগগতভাবে ভারসাম্যহীন হওয়ার প্রশিক্ষণ নিচ্ছি। একদম নিখুঁত বিশ্লেষণ। সক্রেটিস ঠিক এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার কথাই বলছেন। আচ্ছা। বাস্তব জীবনে যখন আমাদের নিজেদের কোনো বড় বিপদ হয় বা প্রিয়জন মারা যায়, তখন সমাজ আমাদের কাছে কি প্রত্যাশা করে? প্রত্যাশা করে যে আমরা শোক চেপে রাখব, জনসমক্ষে ভেঙে পড়ব না এবং যুক্তির সাহায্যে পরিস্থিতি মোকাবেলা করব। ঠিক, কিন্তু থিয়েটারের অন্ধকারে বসে আমরা অবদমিত আবেগগুলোকে ছেড়ে দিই। আমরা অন্যের দুঃখে কেঁদে এক ধরনের অদ্ভুত তৃপ্তি পাই। হ্যাঁ, যাকে আমরা ক্যাথারসিস বলি। এবং সক্রেটিস বলছেন এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। আমরা ভাবি এটা তো নাটক, এখানে কাঁদলে তো আর আমার বীরত্বের কোনো অসম্মান হচ্ছে না। কিন্তু আপনি যখন বারবার অন্যের কাল্পনিক দুঃখে কেঁদে বা অন্যের বোকামিতে অট্টহাসি হেসে আপনার ভেতরের আবেগপ্রবণ সত্তাটিকে উস্কে দিচ্ছেন, তখন সেটি আপনার অবচেতনী শক্তিশালী হয়ে উঠছে। আপনার যুক্তিবাদী সত্তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এর পরিণতি কি? এর পরিণতি ভয়াবহ। এই চর্চা মানুষের নিজস্ব জীবনের যুক্তিবোধকে ধ্বংস করে দেয়। ফলে বাস্তব জীবনে যখন সত্যিই কোনো সংকট আসে, তখন মানুষ আর যুক্তির ওপর নির্ভর করতে পারে না। সে তখন ওই নাটকের চরিত্রের মতোই অদ্ভুত, নিয়ন্ত্রণহীন এবং আবেগতাড়িত মানুষে পরিণত হয়। হ্যাঁ, একদম। এটা অত্যন্ত গভীর একটি মনস্তাত্ত্বিক দাবি। তার মানে বিনোদন কেবল নিরীহ সময় কাটানো নয়। না, মোটেও নয়। এটি আমাদের স্নায়বিক কাঠামো বা চিন্তার ধরনকে নতুন করে সাজায়। আমরা প্রতিনিয়ত যা দেখি বা শুনি, ধীরে ধীরে আমরা সেটাই হয়ে উঠি। ঠিক। আর এই কারণে সক্রেটিস তার আদর্শ রাষ্ট্র থেকে এই শিল্পীদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ একটি আদর্শ রাষ্ট্রে এমন নাগরিক প্রয়োজন যারা যুদ্ধে সাহসী থাকবে, বিপদে যুক্তিবাদী থাকবে, যারা কথায় কথায় কেঁদে ভাসাবে না। আদর্শ রাষ্ট্রের নাগরিকদের চরিত্র যদি আবেগ তাড়িত হয়, তবে সেই রাষ্ট্র কখনোই টিকবে না। আর তাই তার রাষ্ট্রে হোমারের মতো মহান কবিদেরও কোনো জায়গা নেই, কারণ তারা নাগরিকদের মানসিকভাবে দুর্বল করে দেয়। একদম তাই। পুরো বিষয়টাকে যদি আমরা একটু গুছিয়ে আনি, প্লেটোর রিপাবলিকের 10ম খণ্ডে সক্রেটিসের 3টি মূল যুক্তি হল: প্রথমত, শিল্প পরম সত্য বা ফর্ম থেকে 3 ধাপ দূরে অবস্থান করে। এটি কেবল একটি ফটোকপির ফটোকপি। দ্বিতীয়ত, শিল্পীরা যে বিষয়টা অনুকরণ করেন সেই বিষয়ে তাদের কোনো প্রায়োগিক বা বাস্তব জ্ঞান থাকে না। হ্যাঁ, তারা কেবল না জানার ভান করে বিভ্রম তৈরি করেন। এবং তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী যুক্তি হল, এই শিল্প আমাদের যুক্তিবাদী আত্মাকে দুর্বল করে দিয়ে আমাদের আবেগকে উস্কে দেয়, যা নাগরিকদের মানসিকভাবে ভারসাম্যহীন করে তোলে। চমৎকারভাবে পুরো চিত্রটি উঠে এসেছে আপনার কথায়।
তবে আলোচনার শেষে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি প্রশ্ন? যদি সব শিল্পই এত ক্ষতিকর হয়, তবে সক্রেটিস কি তার রাষ্ট্রে কোনো ধরনের শিল্পের জন্যই কোনো জায়গা রাখেননি? সবকিছুই কি কঠোরভাবে নিষিদ্ধ? আমাদের সোর্সগুলো বলছে তিনি দরজায় সামান্য একটু ফাঁক রেখেছিলেন। হ্যাঁ, সক্রেটিস বলেছেন তিনি তার আদর্শ রাষ্ট্রে শুধু দুটি জিনিসের অনুমোদন দেবেন। ১. দেবতাদের বন্দনা বা স্তুতিগান, এবং ২. সমাজে যারা গুণী বা আদর্শ মানুষ তাদের প্রশংসামূলক কবিতা। কারণ এই ধরনের শিল্প মানুষের মনে ভক্তি তৈরি করে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়, যা রাষ্ট্রের জন্য উপকারী। এর বাইরে যে শিল্প কেবল আনন্দ দেয় বা আবেগকে সুরসুরি দেয় তা পুরোপুরি নিষিদ্ধ। কি কঠোর এবং আপোষহীন একটি অবস্থান! ২৫০০ বছর আগে দেওয়া একজন দার্শনিকের এই যুক্তিগুলো আজও আমাদের গভীরভাবে ভাবায়, বিশেষ করে আজকের এই যুগে। হ্যাঁ, যেখানে আমরা সারাদিন সিনেমা, সিরিজ, ভার্চুয়াল রিয়ালিটি বা সোশ্যাল মিডিয়ার অসংখ্য অনুকরণমূলক শিল্পের ভেতরেই ডুবে আছি। প্লেটোর এই যুক্তিগুলো আজকের দিনের ভার্চুয়াল জগতের বিভ্রমের ক্ষেত্রেও একইভাবে প্রাসঙ্গিক। আমরা কি বাস্তবের চেয়ে পর্দার ভেতরের বিভ্রম কি বেশি ভালোবাসতে শুরু করেছি? আমাদের আবেগের জায়গাগুলো কি অ্যালগোরিদম আর নাটকীয় কন্টেন্ট দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে? এটি আমাদের সবার জন্য একটি বড় ভাবনার বিষয়। সক্রেটিস শিল্পীদের রাজ্য থেকে তাড়িয়ে দিলেও একটি ছোট শর্ত কিন্তু রেখে গেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে কবিতা বা শিল্প কেবল আনন্দই দেয় না, বরং রাষ্ট্রের এবং মানব চরিত্রের জন্য তা অত্যন্ত দরকারি এবং এর একটি যুক্তিসঙ্গত ভিত্তি আছে, তবে তিনি খুশি মনে সেই শিল্পীদের রাষ্ট্রে ফিরিয়ে নেবেন। হাজার হাজার বছর পর আজকের দিনের বিনোদন মাধ্যমগুলোর পক্ষে কি এমন কোনো অকাট্য যুক্তি দাঁড় করানো সম্ভব যা প্লেটোর এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে? প্লেটো যদি আজ থাকতেন, তবে কি শিল্পীর পক্ষে এমন কোনো শক্ত সাফাই গাওয়া যেত যা তাকে বাধ্য করত তার আদর্শ রাষ্ট্রে শিল্পীদের ফিরিয়ে নিতে? নাকি দিন শেষে আমরা সবাই সেই ইমারতের নকল ছবির ভেতরে বসবাস করার বৃথা চেষ্টা করে যাচ্ছি? ভাবনার এই জায়গাটিতেই আজ আমরা থামব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।